হ্যালো শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছেন। আবারও আপনাদের সাথে আমার ইংরেজির চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই গত ক্লাসে দেখেছিলাম যে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা পড়েছিলাম একটা ছন্দ। সেই ছন্দে আমরা খুব সুন্দরভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সম্পূর্ণ নিয়ম কানুনগুলো একটা খুব শর্ট চার্টের মাধ্যমে আমরা পড়েছিলাম। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা এর পরবর্তী ক্লাসে বা পার্ট 2 তে আমরা এর বিস্তারিত উদাহরণের মাধ্যমে জানব। তো সেই জন্য আজকে আমরা এখানে আসা। ইনশাআল্লাহ সবাই আমার সাথে থাকবেন। চলুন আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা একটু বোর্ডে দেখি আমরা কি দেখতে পাচ্ছি। যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছন্দ, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, যে আমি ও বউ অলওয়েজ টু সুপার। এই আমি ও বউ অলওয়েজ টু সুপার, এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের প্রত্যেকটা রুলসের প্রথম অক্ষরগুলো দিয়ে এই ছন্দটাকে সাজানো হয়েছে। আমরা প্রত্যেকে এটা দেখেছি। তো আজকে আমি সেই রুলস নাম্বার 1 থেকে প্রত্যেকটা অন্তত একটা করে হলো কি করবো, উদাহরণ দিয়ে আপনাদেরকে পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই একটু খেয়াল করুন ইনশাআল্লাহ। নাম্বার 1 আমরা পড়েছিলাম প্রথমে এডি। সবাই আসলে খেয়াল আছে, এডি আমরা পড়েছিলাম as soon as সমান সমান no sooner had dot dot। তো এই যে as soon as সমান সমান no sooner had dot dot then, এই বিষয়টা আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই দিয়ে আমি এখানে অ্যাফার্মেটিভ বোঝাচ্ছি। আর একটা উদাহরণ হচ্ছে শিক্ষার্থী একটু খেয়াল করি আমরা যে একটা বাক্য লিখেছি আমি, যে as soon as I went to play, যেই মাত্র আমি খেলতে গিয়েছিলাম the rain started, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুরো বাক্যের সাথে আমাদের এখানে যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই as soon as এবং এই কম। তো দেখি আমরা এটাকে কিভাবে পরিবর্তন করব পরীক্ষায় এই ধরনের একটা বাক্য আসলে আমরা এটাকে কিভাবে পরিবর্তন করব। আমরা একটু খেয়াল করি। আমি এটাকে নেগেটিভ করব। কিভাবে খেয়াল করি, যে as soon as এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে no sooner had। no sooner had। আর এই I went to play, এটা যেভাবে আছে আমি ঠিক সেভাবে বসিয়ে দিব। I went to play, জাস্ট সিম্পল। এই কমাটা তুলে দিয়ে আমি এই দেন শব্দটা বসিয়ে দিব। দেন আমাদের মূল কাজ শেষ। এরপর আমি দা রেইন স্টার্টেড পুরোটা আবার বসিয়ে দিব। সমাধান হয়ে গেছে। তাহলে আমরা এই বাক্যে কি দেখতে পাচ্ছি দেখেন, জাস্ট ছোট্ট দুটো পরিবর্তন। একটা হচ্ছে as soon as এর পরিবর্তে no sooner had, আর এই কমার পরিবর্তে শুধুমাত্র এই দেন শব্দটা ইউজ করে আমরা এই as soon as যুক্ত রুলসকে আমরা খুব সহজে সমাধান করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 2 তে চলে আসি আমরা সবাই। রুলস নাম্বার 2 তে আমরা করেছিলাম যে যে বাক্যে মাস্ট থাকবে সে বাক্যে ক্যান নট বাট ব্যবহৃত হবে। তো ক্যান নট বাট বা মাস্ট এটা কিভাবে পরীক্ষায় আসতে পারে আমরা একটু খেয়াল করি। এডি অ্যাফার্মেটিভ, যে স্টুডেন্টস মাস্ট রেগুলার in study, শিক্ষার্থীদেরকে অবশ্যই
নিয়মিত হতে হবে পড়াশোনার ক্ষেত্রে। তো এই বাক্যটাকে আমরা যদি পরীক্ষায় আসে বা এরকম কোনো একটা বাক্য আসে, সেক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে কি করবো সেটা খেয়াল করি আমরা, যে আমরা ছোট্ট একটা কাজ করবো। আসলে খুবই সহজ ব্যাপার, যে এই স্টুডেন্টস এর পরিবর্তে আমি যেভাবে আছে স্টুডেন্টস বসিয়ে দিব। তারপরে এই মাস্টের পরিবর্তে, যেটা আমাদের মূল বিষয়, যে মাস্টের পরিবর্তে আমি বসিয়ে দিব ক্যানট বাট, ক্যানট বাট। দেন খুব সিম্পল, এরপর এই রেগুলারের পরিবর্তে রেগুলার বসিয়ে দিব, ইন এর পরে ইন বসিয়ে দিব, স্টাডি বসিয়ে দিলে আমার কাজটা সমাধান হয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা চলে যাব রুলস নাম্বার 3 তে। রুলস নাম্বার 3 তে আমরা গত ক্লাসে সবাই দেখেছিলাম যে এভরি ই থেকে আসছে, আর যে বাক্যে এভরি থাকবে সে বাক্যে হবে হচ্ছে দেয়ার ইজ নো ডট ডট বাট। আপনাদের মনে অনেকে প্রশ্ন করছে যে স্যার এখানে ডট ডটের ক্ষেত্রে কি করবে? এখানে ডট ডটের ক্ষেত্রে একটা সাবজেক্ট বলবে, যেটা খুব সহজে আমরা চিহ্নিত করতে পারবো। চলুন আমরা এটা খেয়াল করি। বলা হচ্ছে every father loves his children. প্রত্যেক বাবাই ভালোবাসে তার সন্তানদেরকে। তো এই বাক্যে আমরা দেখি, এই বাক্যে আমাদের যে রুলস এর যে ব্যাপার সেটা হচ্ছে এভরি পেয়েছি আমরা, আর যাকে নিয়ে কথা বলা হচ্ছে এখানে ফাদার হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এটাকে সমাধান কিভাবে করব খেয়াল করি, যে এভরি এর পরিবর্তে আমরা বসিয়ে দিব দেয়ার ইজ নো, এবং এই ডট ডটের পরিবর্তে যে সাবজেক্টের কথা আমরা বলেছি আমরা সেই সাবজেক্টকে বসিয়ে দিব। দেন ঠিক সিস্টেমেটিক্যালি আমি এই ডট ডটের পরে বা সাবজেক্টের পরে ভার্ব যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব। এরপর বাক্যে বাকি রয়ে গেছে এই লাভস থেকে শুরু করে এই অংশটুকু, যেটা যেভাবে আছে আমি সেটা ঠিক সেভাবেই বসিয়ে দিব। লাভস হিজ চিলড্রেন। খুব সহজ। আপনারা সেম জিনিস আরো অনেকগুলো এক্সাম্পলেও আপনারা প্র্যাকটিস করতে পারবেন। শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে কি আপনাকে সাবজেক্টটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা রুলস নাম্বার 4 এ চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আমি ও দিয়ে টোটাল 3টা অংশ ছিল। আমরা পার্ট 1 এ সবাই দেখেছিলাম যে 3টা অংশ ছিল। সেই 3টা অংশে কি কি ছিল, যে অনলি অথবা অ্যালোন যদি কোনো বাক্যে থাকে, সেক্ষেত্রে যদি বাক্যে ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় বা ব্যক্তিকে কেন্দ্র করে বাক্য গঠিত হয়, তাহলে সেই জায়গায় অনলি বা অ্যালোনের পরিবর্তে আমি নাউন বা শব্দটা ইউজ করব। ঠিক একইভাবে যদি বস্তু প্রকাশ পায়, তাহলে বস্তুকে কেন্দ্র করে বাক্যটা তৈরি করা হয়, তাহলে আমি সেই অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট ইউজ করব। এবং একইভাবে যদি সংখ্যাকে কেন্দ্র করে বলা হয়, তাহলে আমি নট মোর অথবা নট লেস দ্যান ব্যবহার করব। এই ক্ষেত্রে একটা কথা আছে যে কখন আমি মোর ইউজ করব আর কখন আমি লেস ইউজ করব। মূলত ব্যাপারটা খুবই সহজ। বাক্যে আপনি মোর অথবা লেস যে কোনো একটি ইউজ করলে বাক্যটা সম্পূর্ণ সঠিক হবে।
চলুন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। প্রথমে আমরা এ দিয়ে উদাহরণটা দেখি। এ দিয়ে একটা বাক্য লিখেছি, দেখেন যে আই ডেয়ার অনলি আল্লাহ। আমরা হয়তো প্রত্যেকেই জানি যে ডেয়ার শব্দের অর্থ হচ্ছে ভয়। বলা আছে আমি ভয় করি একমাত্র বা শুধুমাত্র আল্লাহকে। বাক্যটা প্রত্যেকেই খুব সহজে বুঝতে পারতেছে যে এখানে অনলি বাক্যে আছে, কিন্তু সাবজেক্ট হিসেবে আল্লাহকেই কথা বলা হয়েছে। যেহেতু একজন ব্যক্তিবাচক এখানে একটা সাবজেক্ট রয়েছে, আমি অবশ্যই এই অনলির পরিবর্তে এখানে আমি নাম্বার শব্দটা ইউজ করতে পারি। তো উত্তরটা কেমন হবে? যে আই যেভাবে আছে সেভাবে বসে যাবে, না ডিয়ার যেভাবে আছে সেভাবে বসে যাবে। এই অনলির পরিবর্তে আমি জাস্ট নাম বার্ড শব্দটা বসিয়ে দিব এবং আল্লাহ যেভাবে আছে আমি সেভাবে বসিয়ে দিব। খুব সহজে উত্তরটা হয়ে গেছে। আমরা প্রত্যেকে আশা করি বুঝছি। এবং আমরা বি নাম্বারটা খেয়াল করবো সবাই। আমরা প্রত্যেকে বাক্যটা খেয়াল করি যে আই হ্যাভ অনলি এ ফিউ স্টোরি বুকস। আমার কাছে শুধুমাত্র সামান্য কিছু গল্পের বই রয়েছে। আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে এ বাক্যে সাবজেক্ট আমি কথা বললেও কিন্তু সাবজেক্ট কোন বিষয়কে নিয়ে কথা বলেছে? সাবজেক্ট এখানে কথা বলেছে একটা স্টোরি বইকে নিয়ে, যেটা সম্পূর্ণভাবে কি একটা বস্তু। আর আমরা প্রত্যেকে জানি যে অলরেডি জেনে ফেলেছি যে বি তে যে বাক্যে বস্তু থাকবে সে বাক্যে অনলি অথবা অ্যালন যেই থাকুক না কেন, আমরা জাস্ট অনলি বা অ্যালনকে তুলে দিয়ে আমি নাথিং বাট শব্দটাকে ব্যবহার করব ঠিক এইভাবে। আই হ্যাভ নাথিং বাট অনলি এর পরিবর্তে বাকি এ ফিউ, বাকি যেটুকু আছে আমরা ঠিক সেটুকু বসিয়ে দেব। ডট ডটের মাধ্যমে আমি ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক একইভাবে আমরা সি নাম্বারটা খেয়াল করি সবাই। সি নাম্বারটা কেমন ছিল? সি নাম্বার ছিল সংখ্যার ব্যাপার নিয়ে। আমরা একটা সংখ্যাটা খেয়াল করি। বলা হচ্ছে I am now only 16 years old. I am now only 16 years old. আমি এখন মাত্র 16 বছর বয়স, বা আমার বয়স মাত্র 16 বছর। এখানে সাবজেক্ট যদি আই, কিন্তু সাবজেক্ট কথা বলেছে তার বয়সকে নিয়ে, যেটা একটা সংখ্যাবাচক বিশেষণ বা অ্যাডজেক্টিভ। যেহেতু এটাকে সংখ্যা প্রকাশ করেছে, আমরা নির্দ্বিধায় আমি নট মোর অথবা নট লেস যে কোনো একটা শব্দ বসিয়ে দিলে বাক্যের উত্তরটা হয়ে যাবে ঠিক এইভাবে। I am now not more than 16 years old. বাকিটা যেভাবে আছে আমি সেভাবে বসিয়ে দিলে বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে আমি ও গো অলওয়েজ টু সুপারের জাস্ট এই আমি ও নিয়ে আমরা আলোচনা করেছি। যে আমি এবং ও টোটাল 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা। এর পরবর্তীতে যে গো অলওয়েজ টু সুপার এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। আশা করি সবাই সাথেই থাকবেন। বি ও দিয়েছিল আমাদের বোথ ডট ডট এন্ড সমান সমান not only dot dot but also। আমি আমরা পড়েছিলাম বো দিয়ে
যে বাক্যে both ডট ডট and থাকবে সেই বাক্যে not only ডট ডট but also টা আমরা ব্যবহার করব। তাহলে কিভাবে ব্যবহার করব আমরা একটু খেয়াল করি। অ্যাফার্মেটিভ বাক্য I like both cricket and football। বলা হচ্ছে I like আমি পছন্দ করি both cricket and football আমি ফুটবল এবং ক্রিকেট দুটো খেলাকেই পছন্দ করি। এক্ষেত্রে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র both এবং and এর সাথে। এটাকে আমরা কিভাবে খেয়াল করি একটু সমাধান করব। আমি এখানে নেগেটিভ করার জন্য যে I যেভাবে আছে আমি সেভাবে বসিয়ে দিব, লাইক যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব, এই both এর পরিবর্তে আমি not only শব্দটা বসিয়ে দিব, not only। আর ক্রিকেট যেভাবে আছে আমি সেভাবে লিখে দিব, and এর পরিবর্তে আমি but also বসিয়ে দিব। আর ফুটবল যেভাবে আছে সেভাবে লিখে দেব। খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন এই বাক্যটা খুবই সহজ। জাস্ট এই both এর পরিবর্তে আমি not only বসিয়েছি এবং এই and এর পরিবর্তে আমি but also বসিয়েছি। খুবই সহজ একটা ব্যাপার, আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। আমরা চলে যাব এরপর রুলস নাম্বার 6 যেটা অলওয়েজ দিয়ে দেয়া আছে। অলওয়েজ আমরা পড়েছিলাম একটা চার্টে যে অলওয়েজ সমান সমান নেভার প্লাস বিপরীত শব্দ। আমাদের হাতে খেয়াল আছে গত ক্লাসে আমরা বলেছিলাম যে যে বাক্যে অলওয়েজ থাকবে সে বাক্যে নেভার হবে ঠিকই, কিন্তু একটা বিপরীত শব্দ আমাদেরকে জানতে হবে। যদি আমরা সেই বিপরীত শব্দটা না জানি হয়তো আমাদের এই বাক্যটা সঠিক হবে না। তো কিভাবে পরীক্ষা আসতে পারে আমরা একটু খেয়াল করি। অ্যাফার্মেটিভ বাক্য এভাবে থাকবে I always regular in school। I always regular in school আমি সব সময় স্কুলে নিয়মিত থাকি বা আমি নিয়মিত স্কুলে যাই। এই বাক্যে আমাকে খেয়াল করতে হবে যে আমাকে দুটো পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে যে বাক্যে অলওয়েজ থাকবে সে বাক্যে আমি অলওয়েজ এর পরিবর্তে নেভার লিখব, এবং রেগুলার যে শব্দটা আছে নিয়মিত সেটা আমরা একটা বিপরীত শব্দ লিখব। আশা করি খুব সহজেই উত্তরটা হয়ে যাবে। কিভাবে আমরা এটা খেয়াল করি। I never অলওয়েজ এর পরিবর্তে যেভাবে আছে নেভার, নেভার বসে যাবে, আর রেগুলার এর পরিবর্তে যে বিপরীত শব্দটা আছে সেটা হচ্ছে ইরেগুলার, আর ইন স্কুল যেভাবে আছে সেটা সেভাবেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসছে এবং যে বিপরীত শব্দটা দরকার ছিল আমি সেই বিপরীত শব্দটা বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমাকে বিপরীত শব্দটা জানা বাধ্যতামূলক, আর সেটার জন্য আশা করি সবাইকে বাসায় একটু পরিশ্রম করতে হবে। পরবর্তীতে আমরা চলে আসি আমাদের একদম শেষের দিকে চলে এসেছি যে টু এর ব্যাপারটা কি। আমিও অলওয়েজ টুটা কি হবে আমরা একটু খেয়াল করি। টু দিয়ে আমরা পড়েছিলাম যে টু ডট ডট টু ইজ ইকুয়াল টু সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট এর প্রোনাউন প্লাস ক্যান কুড অথবা নট। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে যে বাক্যে টু ডট ডট টু থাকবে সে বাক্যে হবে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট, এবার সে সাবজেক্টের প্রোনাউন বলবে। আমরা প্রত্যেকে প্রোনাউন জানি যে প্রোনাউন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হি বসবে, মেয়েদের ক্ষেত্রে শি বসবে, বস্তুবাচক হলে ইট বসবে, আর যদি কোনো কিছু প্লুরাল হয় বা বহুবচন হয় তাহলে সেক্ষেত্রে দে বসবে। সেটা বাক্যের উপর ডিপেন্ড করবে। এবং পরবর্তীতে আমাদেরকে যে ক্যান অথবা কুড থেকে যে কোনো একটি ইউজ করতে হবে। সেটা আমরা বলেছিলাম যে ক্যান বসবে হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং
কুড বলবে হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর নটের ব্যাপার যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে বাক্যের প্রয়োজন বুঝে আমরা অর্থ সাপেক্ষে সেই নটটাকে ব্যবহার করব। চলুন এটা কিভাবে পরীক্ষা আসতে পারে আমরা একটু খেয়াল করি। The man is too fat to move. বলা হচ্ছে the man is too fat to move. লোকটি এতটাই মোটা বা এতটাই স্বাস্থ্যবান to move, তিনি নড়াচড়া করতে পারেন না। তো আমাদের কাজটা কোন জায়গায় দেখি আমরা, যে আমাকে পরিবর্তন করতে হবে এই টু এবং এই টু, এই জায়গাগুলো কিভাবে পরিবর্তন করতে হবে আমরা একটু খেয়াল করি। বলা হচ্ছে দা ম্যান যেভাবে আছে সেভাবে থেকে যাবে গা, ইজ যেভাবে আছে সেভাবে বসে যাবে গা। জাস্ট আমি এই টু এর পরিবর্তে আমি ইউজ করব হচ্ছে সো, এবং এই ফ্যাট যেভাবে আছে সেভাবে থেকে যাবে গা, এই টু এর পরিবর্তে আমি বসাবো দ্যাট। তাহলে সো এর কাজও শেষ, দ্যাট এর কাজও শেষ। এরপর আসছে আমাদের সাবজেক্টের প্রোনাউন। আমরা প্রত্যেকেই দেখছি যে বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, সাবজেক্ট। আমরা জানি যে দ্য ম্যান সাবজেক্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রোনাউন একমাত্র ইউজ হবে হি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, যে দ্যাট এর পরে সাবজেক্টের প্রোনাউন বসাবো আমরা হি। এরপর সে ক্যান অথবা কুড। আমরা বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যে ইজ আছে যেটা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আর ইজ একটা প্রেজেন্ট টেন্সের চিহ্ন বা সিম্বল। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্যান শব্দটা ইউজ করব, হি ক্যান। এখন প্রশ্ন হচ্ছে আমি কি নট ইউজ করব কি করব না। তো আমরা একটু বাক্যটা দিকে খেয়াল করলে বুঝবো যে নটটা হবে কি হবে না। দেখেন যেহেতু লোকটা অনেক মোটা, তাহলে সেক্ষেত্রে তার চলাচল বা তার নড়াচড়ার সম্ভাবনাটা কম। যেহেতু সে নড়াচড়া করতে পারছে না, তাহলে বাক্য ভাববোধক না বুঝিয়ে না বোধক বোঝাচ্ছে, সেই জন্য আমি বাক্যে নট শব্দটা ইউজ করব। তাহলে এখানে হবে হি ক্যান নট, আর বাকি মুভ যেটা ছিল সেভাবে বসে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই একটা বাক্য নিয়ে টু ডট টু এর আপনি পুরো ব্যাপারটাকে খুব সহজে বোঝাতে পারবেন আশা করি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের লাস্ট যে অংশটা রয়ে গেছে সেটা হচ্ছে সুপার। একদম শেষ যে রুলসটা রয়ে গেছে সেটা হচ্ছে সুপার নাম্বার 8। সুপার সুপার সমান সমান সুপারলেটিভ। সুপার সমান সমান সুপারলেটিভ। আই মিন আমরা প্রত্যেকেই জানি যে অ্যাপারট থেকে নেগেটিভ যেমন একটা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের অংশ, ঠিক একইভাবে একটা অংশ আছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা ডিগ্রি অফ কম্পারিজন, যেখানে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুপারলেটিভ। আই মিন পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আমি আপনাদেরকে জাস্ট এটুকুই বলতে চাই যে সুপারলেটিভ নিয়ে আমি আপাতত এই লেকচারে কোনো কিছু না বলি, আমি যখন আপনাদের পরবর্তী ক্লাসে যখন ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি অফ কম্পারিজন পড়াবো তখন এই সুপারলেটিভের পুরো বিস্তারিতটা আমি তখন বুঝিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা আজকে আমার ক্লাসে উপস্থিত ছিলেন বা আমার যারা ক্লাস দেখছেন অনলাইন ক্লাসে, সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে যায় অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন ইনশাআল্লাহ।